মনে হচ্ছে পিওকে ফেরানোর ডেট অলরেডি ফিক্স হয়ে গেছে, যাকে নিয়ে পাকিস্তান মারাত্মক আতঙ্কে রয়েছে। কেননা রিসেন্টলি ভারতের বিদেশমন্ত্রী অফিসিয়ালি পিওকে নিয়ে যা বয়ান দিয়েছে, তাকে শোনা মাত্রই পাকিস্তান আর্মির তরফ থেকে পাল্টা হুমকি এসেছে যে যদি ভারত এমন কিছু করে তাহলে আমরাও চুপ থাকব না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এবারে ভারত এমনভাবে গুটি সাজিয়েছে যাতে ম্যাক্সিমাম ড্যামেজ পাকিস্তানের হয়, এবং এতে ভারত একা নয়, এই পুরো কনফ্লিক্টে আরও কিছু দেশ সামিল থাকে, যার মধ্যে প্রথমেই রয়েছে আফগানিস্তান বা তালিবান, যার আওতায় এত বছরেই প্রথমবার তালিবান সরকারের একটা পুরো টিম দিল্লিতে আসছে। আর ওখানেই পাকিস্তানের বিরুদ্ধে গোপন মিটিংয়ের মাধ্যমে স্ট্র্যাটেজি তৈরি হয়, যার দরুন এই মুহূর্তে ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, এটা মারাত্মক আকার নিয়েছে। আর যেদিকে পরিস্থিতি এগোচ্ছে, টু বি অনেস্ট, এটুকু তো কনফার্ম যে ভারত সরকার বড় কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারতের বিদেশমন্ত্রী কী এমন বয়ান দিয়েছে যাকে নিয়ে পাকিস্তানের আর্মি এতটা ক্ষেপে রয়েছে? আর সত্যিই কি পিওকের ডেট ফিক্স হয়ে গেছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এখানে তালিবান ভারতকে কিভাবে সাহায্য করবে? ভারত আর তালিবান কি দু তরফ থেকে পাকিস্তানের ওপর আক্রমণ করবে? তা না হলে আচমকায় তালিবানের এই পুরো টিম দিল্লিতে কোন গোপন চুক্তি করতে আসছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, পিওকে নিয়ে আমার গত 3-4টে ভিডিওতে আমি পরিষ্কারভাবে জানিয়েছিলাম কিভাবে আমাদের সেনাপ্রধান আর্মিকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়। তিনি বলেছিলেন যে ঈশ্বরের কৃপায় আমরা খুব তাড়াতাড়ি আক্রমণের সুযোগ পাব, আর এবারে অপারেশন সিঁদুরের পার্ট 1-এর মতন সংযম দেখানো হবে না, বরং প্রয়োজনে পাকিস্তানের মানচিত্রই বদলে দেওয়া হবে। আর এই নিয়ে ব্যাপক হইচই শুরু হতে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য আসে। ওখানে তো উনি আরও এক ধাপ এগিয়ে দাবি করে পাকিস্তান ইতিমধ্যেই গুজরাটের কাছে সেনা মোতায়েন শুরু করেছে, বাংকার তৈরি করছে, বিল্ড আপ করছে। সেক্ষেত্রে যদি গুজরাটে কিছু হয়, আমরা প্রয়োজনে করাচিও দখল করে নিতে পারি, যা পাকিস্তানের পুরো ভূগোল পাল্টে দেবে। এমনকি এর আগে পিএম নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে ক্রিকেটের ম্যাচ নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে ক্রিকেট আর অপারেশন সিঁদুর দুটোরই ফলাফল পূর্ব নির্ধারিত। আর এটা কিন্তু খুবই বোল্ড স্টেটমেন্ট ছিল। কিন্তু এরপর ভারতের বিদেশমন্ত্রী যা বয়ান দেয়, তাকে পিএম মোদী, রক্ষামন্ত্রী আর আর্মির হুঁশিয়ারির সাথে মেলালেই আসল রহস্যটা বেরিয়ে আসছে। এস জয়শঙ্কর দাবি করে যে পিওকে তো ফেরানো হবে, যাদের সন্দেহ আছে তাদের জন্য তিনি বলেন এক মুহূর্তের জন্য পিওকের কথা ভুলে যান। কাশ্মীরের 370 ধারা নিয়েও একসময় মানুষ ধরে নিয়েছিল যে এটাকে সরানো অসম্ভব এবং আমাদের এটা মেনেই চলতে হয়। কিন্তু দেখুন, যখন এটা সরানো হলো তখন বাস্তবতা সঙ্গে সঙ্গে পাল্টে গেল। অর্থাৎ বিদেশমন্ত্রী এটা বোঝাতে চাইছে যে একসময় 370 ধারা নিয়েও সবাই একই কথা বলতো, কিন্তু সরকার সেটা করে দেখিয়েছে, আর তারপরেই সকলের সুর পাল্টেছে। এবারেও হয়তো তেমন কিছু একটা হতে পারে। আর শুধু তাই না, তিনি তো আরও জোর দিয়ে বলেন 1994 সালে আমাদের সংসদে এই প্রস্তাব পাশ হয়েছে যে পিওকে আমাদের, আর আমরা তা ফিরিয়ে আনব। তাই যেভাবে এই মুহূর্তে পিওকের ভেতর অস্থিরতা চলছে তা স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী ওখানে ব্যর্থ হয়েছে। অর্থাৎ জয়শঙ্করের কথার একটা স্পষ্ট মানে এটাই যে পিওকের প্রতিবাদ ছিল সেখানকার মানুষকে ভারতের পক্ষে আনার প্রথম ধাপ। এরপর দ্বিতীয় মন্তব্যে তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে পিওকে ফেরত আসবে ঠিক যেভাবে 370 ধারা হটানো হয়েছে। অর্থাৎ যেমন 370 ধারার তারিখ আগে থেকেই ফিক্স করা ছিল, এক্ষেত্রেও তেমন কিছু একটা হতে পারে। Situations, things which people took for granted, and because you asked me about POK, I'll answer that very directly. Look, forget I will come to POK for a moment. Take even 370. People just assume 370 cannot be changed, and that this is something we just have to accept because the politics of the day had driven it very deeply into public consciousness. Now we see, once we change it, then the entire ground situation changes. So all I can say with respect to POK, that there is a parliament resolution. Every political party of this country is committed to ensure POK, which is a part of India, returns to India. This actually is our national commitment. But I do want to say one thing. I didn't used to get people ask us about this 10 years ago or even 5 years ago. It is when we have done, when we have put 370 to rest. Now people understand, yes, the POK is also important. So what has happened today is, because we have, finally taken the right decision on 370, I think in the minds of our own people
today the POK issue has come to the front of their thinking. And you know, as they say, before the first prerequisite for something happening is first it must be in your thoughts. Once it is in your thoughts, the rest will certainly happen at some point. এখন স্বাভাবিকভাবেই বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পর পাকিস্তানের সেনাবাহিনী এতটাই ভয় পেয়েছে যে তারা পাল্টা হুমকি দিয়েছে। পাক আর্মি প্রেস কনফারেন্সে দাবি করেছে ভারতের সেনাবাহিনী আর সরকার যে ধরনের মন্তব্য করছে তা উস্কানিমূলক আর যুদ্ধবাজ মানসিকতার পরিচয় দেয়, যার মাধ্যমে ভারত একটা নতুন যুদ্ধ শুরু করতে চাইছে। এছাড়াও পাকিস্তানের সেনা তো ভারতকে সতর্ক করে বলেছে এর ফলে যদি আবারও নতুন সংঘাত শুরু হয় তবে সেটা বিপর্যয় আর ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর লড়াই শুরু হলে পাকিস্তানও পিছপা হবে না, বরং কোনো দ্বিধা ছাড়াই ভারতের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া জানায়। অর্থাৎ বেসিক্যালি ওরা বোঝাতে চাইছে যে পাকিস্তানও যুদ্ধের জন্য রেডি। এর পাশাপাশি তাদের ওই যেসব পুরনো প্রচার রয়েছে সেগুলো আবার শুরু করেছে, যে অপারেশন সিঁদুরে ভারতের ব্যাপক ক্ষতি হয়েছে, আবারও হবে, ভারতের 6টা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে এরপর পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ, সে তো আরও এক ধাপ এগিয়ে দাবি করে এইবার যদি যুদ্ধ আবার শুরু হয় তাহলে ভারত তার নিজের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মরে। ফলে এই সমস্ত হুমকি থেকে একটা বিষয় পরিষ্কার, যখন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশমন্ত্রী, রক্ষামন্ত্রী আর সেনাবাহিনীর টপ অফিসার একই সঙ্গে একটা সুরে কথা বলছে, তার মানে এটা শুধুমাত্র রাজনৈতিক মন্তব্য নয়, কিছু একটা অবশ্যই ঘটতে চলেছে। আর পাকিস্তানও এটা খুব ভালোভাবে জানে, তাই জন্যই তাদের তরফ থেকে এই ধরনের পাল্টা হুমকি আসছে, যা বুঝিয়ে দিচ্ছে পাকিস্তান কতটা আতঙ্কে রয়েছে। আর পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ভয়ও দাঁড়িয়েছে দিল্লিতে ঘটা এক বৈঠক, যা সাফ ইঙ্গিত দিচ্ছে যে ভারত যদি পিওকেতে যায় সেক্ষেত্রে আফগানিস্তানকেও ব্যবহার করবে পাকিস্তানকে আরও মারাত্মক ড্যামেজ করার জন্য। যার আওতায় এই প্রথমবার তালিবানদের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের সফরে আসছে, যেখানে ভারত তাদের অনুমতি দিয়েছে আগামী 9 থেকে 16 তারিখ পর্যন্ত দিল্লিতে 7 দিন ধরে একাধিক বৈঠক আর চুক্তির জন্য। নর্মালি কোনো দেশের বিদেশমন্ত্রী এত দীর্ঘ সময় অন্য দেশে থাকেন, অর্থাৎ ভারত কোনো বড় পরিকল্পনা করছে এবং এটা একটা টাইম টেকিং প্রসেস। আপনাদের মনে করিয়ে দিতে চাই যে পাকিস্তানের ভেতরে আননোন গানম্যানদের জন্য ভারত কিন্তু তালিবানের ব্যবস্থাকেই ব্যবহার করে যাতে ভারতীয় এজেন্টদের কোনো ক্ষতি না। এছাড়াও গত 2 বছরের যখনই কাশ্মীরের সমস্যা বেড়েছে তখনই খেয়াল করবেন যে আফগানিস্তানের দিক থেকেও সংঘাত শুরু হয়েছে পাক সীমান্ত, আর প্রতিবারই পাক তালিবান কনফ্লিক্টে পাকিস্তান আর্মির ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে একটা সম্ভাবনা রয়েছে যে ভারত যদি পাকিস্তানকে একসাথে দুটো ফ্রন্টে ব্যস্ত রাখে তাহলে ওদের সামগ্রিক ক্ষতি আরও মারাত্মক হতে পারে। কারণ দেখুন, তালিবানরা ইতিমধ্যে ডুরান লাইন মানে পাকিস্তান আর আফগানিস্তানের যে বর্ডার সেটাকে মানে না, আর তারা পাকিস্তানের কিছু জমি বিশেষ করে খাইবার পাখতুনখোয়া আর বালুচিস্তান দখল করতে চায়। এমন অবস্থায় পাকিস্তান কাকে বাঁচাবে, পিওকে নাকি বালুচিস্তান আর খাইবার পাখতুনখোয়া? এখন হয়তো আপনি বলতে পারেন যে ভাই তালিবান আমাদের কেন সাহায্য করবে? তো আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে আফগানিস্তানের অর্থনীতি ইনডাইরেক্টলি ভারতই চালাচ্ছে, আর যদি ভারত সমর্থন তুলে নেয় তাহলে কিন্তু ওরা টিকতে পারবে না। আমেরিকা, ইউরোপ বা মুসলিম দেশ কেউ আফগানিস্তানকে সেভাবে সমর্থন দিচ্ছে না। ওদিকে পাকিস্তান তো আফগানিস্তানকে পুরোটাই দখল করতে চাইছে যাতে আফগানিস্তানের ভেতরের খনিজ সম্পদ চীনের কাছে বিক্রি করতে পারে আর তালিবানদের কাশ্মীরের লড়াইয়ে ব্যবহার করতে পারে। আর বাকি রইল চীন, তো ওরা তো 1 টাকাও বিনামূল্যে অন্য দেশকে দেয় না। আর যদি ওরা 1 টাকা দেয় তাহলে ওই দেশের জনগণের কিডনি পর্যন্ত বেচে দেবে ওই টাকা তোলার জন্য। তাই এই মুহূর্তে ভারতই একমাত্র দেশ যারা প্রতি মাসে আফগানিস্তানে বিনামূল্যে খাদ্য, ওষুধ আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাচ্ছে। এছাড়াও ওদের ইনফ্রাস্ট্রাকচার, রোড, বাঁধ, এমনকি সংসদ ভবন পর্যন্ত ভারতের তৈরি। যা কিছু সামান্য ব্যবসা বা রপ্তানি হচ্ছে, মূলত যে সমস্ত ড্রাই ফ্রুট রয়েছে আফগানিস্তানে সেটাও ভারত কিনছে। এমনকি পাকিস্তান তাদের রপ্তানির জন্য পথ না দেওয়া ভারত কী করেছে, ইরানের চাহাবার বন্দরের সুবিধা করে দিয়েছে তালিবানদের জন্য। অর্থাৎ মূল কথা হলো তালিবান ভারতের দয়ায় টিকে আছে। আর আফগানিস্তানের সাধারণ মানুষ যদিও তারা ইসলামিক জিহাদকে সাপোর্ট করে, কিন্তু তা সত্ত্বেও ভারতকে ওরা ইতিবাচক চোখেই দেখে আর সমর্থনও করে। আফগানিস্তানকে যদি ভারতীয় হিন্দু আর পাকিস্তানি মুসলিমদের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাহলে ওরা ভারতকেই বেছে নেবে। এটাই কিন্তু ভারতের মূল সফট পাওয়ার। তাই এটা তো বলাই যায় যে ভারত ছাড়া তালিবানদের চলা কঠিন,
দেশের জনগণ আমাদের সমর্থনে, ফান্ডিং আমাদের, দুজনেরই কমন শত্রু পাকিস্তান। ফলে ভারতের জন্য ডুরান্ড লাইনের সংঘাত তৈরি খুবই সহজ। ফলে এই কারণেই পাকিস্তান সবচেয়ে বেশি আতঙ্কিত। তো দেখা যাক অ্যাকচুয়ালি ভারত পিওকের পরিকল্পনা কিভাবে এক্সিকিউট করে।